আজ আমরা সংখ্যা সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা নেব। আমরা দেখতে পাচ্ছি বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কাকে বলে এটা আমাদের আগে জানা লাগবে। বাস্তব সংখ্যা মানে এই পৃথিবীতে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা যা আছে, যত ধনাত্মক সংখ্যা এবং যত ঋণাত্মক সংখ্যা আছে এবং সাথে শূন্য, এই সবগুলোকেই একত্রে বলে বাস্তব সংখ্যা। তার মানে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য হলো বাস্তব সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যা কি? যেমন 1, 2, 3, 5, 10, 100, এগুলো সবই হলো ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কি? এই ধনাত্মক সংখ্যার আগে যদি আমরা মাইনাস দিয়ে দেই তাহলে সেটা হবে ঋণাত্মক সংখ্যা। -1, -2, -3, -5, -10, -100, এগুলো হলো সব ঋণাত্মক সংখ্যা। এবং এর সাথে সাথে শূন্য, শূন্য হলো বাস্তব সংখ্যা। তাহলে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে জানলাম। এখন আমরা অঙ্ক বলতে কি বুঝি সেগুলোকে জানবো। অঙ্ক মানে হলো আমরা হিসাব করার ক্ষেত্রে এবং গণনা করার ক্ষেত্রে যে প্রতীক বা চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোকে অঙ্ক বলে। ঠিক আগের মতো, যেমন 1, 2, 3, 4, 5, এগুলো হলো অঙ্ক। এই অঙ্কগুলো হলো দুই প্রকার। অঙ্ক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সার্থক অঙ্ক আর একটা হলো সাহায্যকারী অঙ্ক। কিন্তু আমরা তো এখন জানি না যে সার্থক অঙ্ক কোনগুলো এবং সাহায্যকারী অঙ্ক কোনগুলো। আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানান। সার্থক অঙ্ক হলো 1 থেকে 9 পর্যন্ত, এই 9টা হলো সার্থক অঙ্ক। আর একটা অঙ্ক আছে এটা সার্থক না, এটা হলো শূন্য। সেটা হলো শূন্য। এই শূন্যটা হলো সাহায্যকারী অঙ্ক। তাহলে অঙ্ক যে দুই প্রকার, একটা সার্থক অঙ্ক আর একটা হলো সাহায্যকারী অঙ্ক। সার্থক অঙ্ক হলো 1 থেকে 9 পর্যন্ত এবং সাহায্যকারী অঙ্ক হলো শুধুমাত্র শূন্য। এখন আমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে জানবো। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনগুলো? আমরা যত ধনাত্মক এবং ঋণাত্মক, ধনাত্মক এবং ঋণাত্মক যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি সব সংখ্যাই হলো পূর্ণ সংখ্যা, কিন্তু কোনো ভগ্নাংশ হলো পূর্ণ সংখ্যা হবে না। যেমন 2/3 বা 4/5, এগুলো কখনো পূর্ণ সংখ্যা হবে না। পূর্ণ সংখ্যা মানে হলো ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা সব সংখ্যাই হলো পূর্ণ সংখ্যা। যেমন -3, -8, -10 এবং 2, 5, 10, 20, এগুলো সব হলো পূর্ণ সংখ্যা, কিন্তু ভগ্নাংশগুলো কখনো পূর্ণ সংখ্যা হবে না। এখন আমরা জানবো উৎপাদক সম্পর্কে। উৎপাদক, উৎপাদক কাকে বলে সেটা সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা থাকা দরকার। উৎপাদক, উৎপাদক হলো কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেইগুলো হলো ওই সংখ্যার উৎপাদক। যেমন আমরা যদি বলি 8 এর উৎপাদক, তাহলে 8 এর উৎপাদক কি হবে? 8 এর উৎপাদক, তাহলে 8 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 8 কে 1 দ্বারা ভাগ করা যায়, তাহলে 1 হলো 8 এর একটা উৎপাদক। আবার 8 কে 2 দ্বারা ভাগ করা যায়, 4 2 8, তার মানে 2 হলো 8 এর একটা উৎপাদক। 3 দিয়ে কি 8 ভাগ করা যায়? 3 দিয়ে 8 এর ভাগ করা যায় না, তো 3 8 এর উৎপাদক না। 4 দ্বারা 8 এর ভাগ করা যায়, 4 2 8, তার মানে 4 হলো 8 এর উৎপাদক। আর 8 দ্বারাও 8 কে ভাগ করা যায়, তাহলে 8 হলো 8 এর একটা উৎপাদক। কিন্তু দেখেন 4 এর পরে 5 দ্বারা 8 কে ভাগ করা যায় না, 6 দ্বারা 8 কে ভাগ করা যায় না, 7 দ্বারা 8 কে ভাগ করা যায় না, এই 8 দ্বারাই ভাগ করা যায়। তাই 8 এর উৎপাদক হলো 1, 2, 4 এবং 8। অর্থাৎ তাহলে আমরা উৎপাদক কোনগুলোকে বলবো? কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাকে বলবে উৎপাদক। তাহলে ক্লিয়ার? উৎপাদক সম্পর্কে আমরা স্পষ্ট একটা ধারণা পেলাম। এখন আমরা জানবো গুণিতক সম্পর্কে। গুণিতক, গুণিতক কাকে বলে? কোন সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায় তাকে বলে ওই সংখ্যার গুণিতক। যদি আমরা বলি
যদি আমরা বাইর করতে চাই যে 3 এর গুণিতক, তাহলে বাইর করতে পারবো 3কে আমরা যদি 1 দ্বারা গুণ করি তাহলে 3 পাবো, তাহলে 3 হলো 3-এর একটা গুণিতক। আবার 3কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 6 পাবো, তাহলে 6 হলো 3-এর একটা গুণিতক। আবার 3কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে পাবো 9 পাবো, তাহলে 9 হলো 3-এর একটা গুণিতক। আবার 3কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে 3 4 12 পাবো, তাহলে 12 হলো 3-এর একটা গুণিতক। আবার যদি আমরা 4 দ্বারা গুণ করি 5 দ্বারা গুণ করি তাহলে 3 5 15, এটা হলো 3-এর একটা উৎপাদক। 3কে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে কি হবে 300, 300 হলো 3-এর একটা গুণিতক। এই কোন সংখ্যার গুণিতক হলো অসংখ্য অগণিত, এটা হিসাব করে বলা যাবে না। আমরা যা দিয়ে গুণ করবো সেই সংখ্যাটাই হবে ওই সংখ্যার গুণিতক। তাহলে আমরা গুণিতক সম্পর্কে স্পষ্ট ধারণা পেলাম। এবার আমরা জানবো মৌলিক সংখ্যা সম্পর্কে। মৌলিক সংখ্যা কোনগুলো? এখন আমরা আগে যে শিখেছি উৎপাদক, এই উৎপাদক যদি আমরা জানি তাহলে মৌলিক সংখ্যা বুঝতে পারবো। কোন সংখ্যার উৎপাদক যদি 1 এবং ওই সংখ্যাটি হয় তাহলে সেই সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা। যেমন দেখেন আমরা যদি 3-এর উৎপাদক করি তাহলে 3-এর উৎপাদক কি হবে? 3-এর উৎপাদক কি হবে? 3কে 1 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3-এর উৎপাদক হবে 1। এবং 3কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 2 হবে না। 3কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3-এর উৎপাদক হলো 3। তাহলে দেখেন এই 3-এর উৎপাদক কয়টা? 2টা, শুধুমাত্র 1 এবং ওই 3 নিজেই, তাহলে 3 হলো একটা মৌলিক সংখ্যা। আবার আমরা 5কে 5-এর যদি দেখি 5 মৌলিক সংখ্যা কিনা, যে 5-এর যদি উৎপাদক বাইর করি তাহলে 5কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায় না, 3 দ্বারাও ভাগ করা যায় না, 4 দ্বারাও ভাগ করা যায় না, যায় 5 দ্বারা ভাগ করা। তাহলে 5-এর উৎপাদক হলো 1 আর 5, তার মানে 5 হলো একটা মৌলিক সংখ্যা। কিন্তু আমরা যদি দেখি 4-এর উৎপাদক কি কি দেখি, 1 দ্বারা ভাগ করা যায় 1, 2 দ্বারা ভাগ করা যায় 2 দুগুণ 4, 3 দ্বারা ভাগ করা যায় না, আর 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে 4-এর উৎপাদক হচ্ছে 1, 2 এবং 4, তার মানে 4-এর উৎপাদক 2টা না 3টা, 2-এর অধিক, অর্থাৎ 4 মৌলিক সংখ্যা না। তাহলে আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেলাম। এখন আমরা দেখব পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাটা আমরা পাই সেই সংখ্যাটা হলো পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ আমরা যদি 2কে 2 দ্বারা গুণ করি তাহলে যে সংখ্যাটা পাবো 2 দুগুণ 4, এই 4 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার আমরা যদি 1কেও 1 দ্বারা গুণ করি তাহলে কি পাবো? 1, এই 1 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা যদি 3কে 3 দ্বারা গুণ করি তাহলে কি পাবো? 3 3কে 9, 9 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা যদি 4কে 4 দ্বারা গুণ করি তাহলে কি পাবো? 4 4 16, 16 হলো একটি পূর্ণবর্গ সংখ্যা। তার মানে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটি হলো পূর্ণবর্গ সংখ্যা। আমরা অন্যভাবেও বলতে পারি যে কোন সংখ্যার বর্গমূল যদি পূর্ণ সংখ্যা হয় সেই সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। যেমন আমরা 9-এর যদি বর্গমূল করি তাহলে কি হয়? 3 3কে 9। বর্গমূল কিভাবে করতে হয় নিশ্চয়ই আপনারা জানেন, আমরা ওটা এখন দেখালাম না, অন্য একদিন দেখাবো। যেমন আমরা যদি 16কে যদি বর্গমূল করি তাহলে কি হয়? 4 4 16, 4, তার মানে 16 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার আমরা যদি 4কে বর্গমূল করি তাহলে কি হয়? 2 দুগুণ 4, তার মানে 4 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ আমরা যদি বর্গমূল করে পূর্ণ সংখ্যা পাই, 9কে বর্গমূল করছি পূর্ণ সংখ্যা পাচ্ছি, 16কে বর্গমূল করছি পূর্ণ সংখ্যা পাচ্ছি, 4কে বর্গমূল করছি পূর্ণ সংখ্যা পাচ্ছি। তাই আমরা এই সংখ্যাগুলোকে বলছি বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এখন ক্লিয়ার? তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো? সকল ধনাত্মক এবং ঋণাত্মক এবং শূন্য, এই সব সংখ্যাই হলো বাস্তব সংখ্যা। এবং আমরা অঙ্ক সম্পর্কে জানলাম। অঙ্ক 2 ধরনের, একটা সার্থক অঙ্ক, একটা সাহায্যকারী অঙ্ক। সাহায্যকারী অঙ্ক কোনটি? 0, আর সার্থক অঙ্ক 1 থেকে 9। আর জানলাম কি
পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? সকল ধনাত্মক এবং ঋণাত্মক, যেমন 1 থেকে কোটি কোটি পর্যন্ত, মানে কোনো মানে এই পূর্ণ সংখ্যার কোনো নির্দিষ্ট সীমা নেই, সকল সংখ্যা, শুধুমাত্র ভগ্নাংশ বাদে। ভগ্নাংশ কখনো পূর্ণ সংখ্যা বলা যাবে না। এবং উৎপাদক সম্পর্কে জানলাম, যে উৎপাদক মানে কি? কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ নিশ্চিত বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না, এইগুলোই হলো সেই সংখ্যার উৎপাদক। গুণিতক কি? গুণিতক হলো কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যেগুলো আমরা পাই সেটা হলো গুণিতক। গুণিতকের কোনো নির্দিষ্ট সীমা নেই। উৎপাদকের কিন্তু নির্দিষ্ট সীমা আছে, যে কয়টা উৎপাদকটা পাওয়া যাবে, কিন্তু গুণিতকের কোনো নির্দিষ্ট সীমা নেই। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হতে হলে তার উৎপাদক হতে হবে দুইটি মাত্র, দুইটির মধ্যে একটা হবে সেই সংখ্যাটি এবং এক, অর্থাৎ কোনো সংখ্যার উৎপাদক যদি এক এবং ওই সংখ্যাটি হয় তাহলে সেই সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা। এবং পূর্ণ সংখ্যা, পূর্ণ মানে পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যা আমরা কোনগুলো জানলাম? কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি সেই সংখ্যাকেই আমরা বলছি পূর্ণ বর্গ সংখ্যা। অর্থাৎ কোন সংখ্যার বর্গমূল করলে যদি একটা পূর্ণ সংখ্যা পাই সেই সংখ্যাকে বলবে বর্গ সংখ্যা। এখন ক্লিয়ার? যদি কোনো বিষয়ে সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন।